ভ্রমণ পিপাসু বাঙালির ছুটি পেলেই বেরিয়ে পড়তে ইচ্ছা করে। আমরাও দুদিনের ছুটি পেতেই ভ্রমণের আনন্দ নিতে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে। আজ আমরা যাচ্ছি এবং আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের পথে মুর্শিদাবাদে। একসময় বাংলার রাজধানী, নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের সাক্ষী সেই মাটিতে। উত্থান পতন, হিংসা, হত্যা, কত রক্তাক্ত ইতিহাসের সাক্ষী এই মুর্শিদাবাদ। আমরা এই ট্রিপে ঘুরব মুর্শিদাবাদের ইতিহাস, স্থাপত্য আর স্থানীয় জীবনের রন্ধ্রে রন্ধ্রে। আমার বাড়ি থেকে মুর্শিদাবাদ বাই রোড প্রায় 150 কিলোমিটার রাস্তা। আমরা বেরিয়েছি সকাল 5:45, তাই রাস্তায় একটা ছোট্ট চা বিরতি তো প্রয়োজন ছিলই, তাই দাঁড়ানো। অধিকারী স্টল। এই জায়গাটার নাম কি? মনোহরপুর। গান্ধী মনোহরপুর। আমাদের এখানে খাবার দাবার খুব ভালো হয়। এই যে জায়গাটা দেখছেন, এটা ওই চায়ের দোকানের পাশেই। কিন্তু বিশ্বাস করুন, এই ক্যাফেটা প্রথমে লক্ষ্যই করিনি। চা খাওয়ার পর আমি ফ্যামিলি নিয়ে এই ক্যাফেতে ঢুকি টিফিন খাওয়ার জন্য। অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ, কফি এবং লস্যি। সব খাবারের মান বেশ ভালোই। এই পথ দিয়ে যদি মুর্শিদাবাদ কোনোদিন যান, অবশ্যই এখানে একটা হল্ট নিতেই পারেন। হোটেল পৌঁছানো এবং হোটেলের কোনো ফুটেজ আমাদের নেওয়া হয়নি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, এক টোটো রিজার্ভ করে। বাহনের চাকা ঘুরলো আর আমরা পৌঁছালাম আজিমুন্নেসা সিমেন্ট্রিতে। এখন এটা আজিমুন্নেসার কবরস্থান বলে কথিত আছে, কিন্তু আসলে এটি একটি আস্ত মসজিদ ছিল, যার ওঠার সিঁড়ির নিচে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি। একটা গল্প কথিত আছে যে আজিমুন্নেসা এক দুরারোগে আক্রান্ত হয়ে বৈদ্যর পরামর্শে নাকি প্রত্যেক দিন একটা করে বাচ্চা হত্যা করে কলিজা খেতেন, যাতে তিনি সুস্থ হতে পারেন। তাই তাকে জ্যান্ত কবর দেওয়া হয় এই সিঁড়ির তলায়, যাতে তার পাপের প্রায়শ্চিত্ত হয়। গল্পটা সম্পূর্ণই ভোগাস। কবর দেওয়ার ধরনটা অনেকটা তার পিতার সিমেন্ট্রির মতোই। কাটরা মসজিদে তাকেও সিঁড়ির তলায় সমাধি দেওয়া হয়েছে। এগুলো শুধুই গুজব। গাড়ির চাকা আবার ঘুরলো আর আমরা পৌঁছালাম মীর জাফরের 1100 সমাধিক্ষেত্রে। এখানে ঘুমিয়ে আছেন মীর জাফর আলী খান, যিনি একসময় বাংলার নবাব ছিলেন। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে বিশ্বাসঘাতক হিসাবে। চারপাশে শতাধিক পুরনো কবর, সময়ের ক্ষয় আর নিস্তব্ধতার আবরণে ঢাকা এই জায়গা যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। এই সমাধিক্ষেত্রে শুধু মীর জাফর নন, সমাহিত আছেন তার বংশধরেরাও। লোকাল মানুষজনের থেকে জানতে পেলাম এখনও তার ফ্যামিলির লোকজন সমাহিত হন এই কবরস্থানেই। মসজিদের ধ্বংসাবশেষ, পাথরের ফলকে খোদাই করা নাম আর হালকা হাওয়ার ঝাপটা যেন মনে করিয়ে দেয় ক্ষমতার খেলা শেষ হয়, কিন্তু ইতিহাসের বিচার থেকে কেউ রেহাই পায় না। এখন আমরা পৌঁছেছি মুর্শিদাবাদের এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র নসিপুর আখড়া। শতাব্দীর পর শতাব্দী ধরে এই আখড়া হয়ে উঠেছে ধর্ম, ভক্তি আর সংস্কৃতির এক মিলন মেলা। পুরনো স্থাপত্য, কাঠের খোদাই করা ছাদ আর আখড়ার ভিতরের মঞ্চ আজও সেই ঐতিহ্যের গল্প বলে। রাস্তার ধার দিয়ে এলেন, আমমানটা মির্জাপুরে বিক্রি হয়। আমমান সব বড় গেটটা ভাঙা না, বাংলা ইটের গেট। আচ্ছা, আপনারা এইখানটায় আমি দিচ্ছি, হ্যাঁ, বাংলা ইটের গেট। বাড়ির নাম ছিল গুলবাগ। ওই বাড়ির ভিতরে সিরাজকে মারেন হাজি সাহেব, পাবলিক নাম দিয়েছে নিমুখারাম ডহি। আজকে যদি মুর্শিদাবাদের কেউ বাইরে যায়, আপনার বাড়ি গেলাম, দিদি উঠে বললো ভাই বাড়ি কোথায়? বললাম মুর্শিদাবাদ। নিমুখারাম দিয়েছিল বললেন। তা আমরা তো কারো মুর্শিদাবাদের নিমুখারাম করলাম না, সিরাজের সঙ্গে মির্জাফর নিমুখারাম করলো বলে মির্জাফরের লোকের সঙ্গে বাইরের লোক আমরা দেখে নিমুখারাম বলে। হাজি সাহেব বলে নবাব সাহেব বিনা হলে সিরাজ খান আল্লাহ কখনো দোয়া করবে না। লক্ষণ দাস বাবাজিকে বাংলা দিয়ে উর্দু ভাষায় জমি দান করেন। মির্জাফর টাকা পয়সা সাহায্য করে হিন্দু ধর্মের মন্দির তৈরি করে দেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে যাচ্ছেন তাদের পায়ের ধুলোয় মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খাঁ।
মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগান। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথে কলকাতার নাচ গান যাত্রায় খাওয়া হয়, দুপুরবেলায় কোনো পয়সা লাগে না, 20 টাকা অনুদান করে, বাদ বাকি দিয়ে হিন্দু মুসলমান টাকা দিয়ে চালায়। এই জন্য গেটটা দুই ধর্ম, মাঝখানটা হিন্দু, দুই দিকে মিলে। তার মানে হিন্দু মুসলমান কোনো ভাগাভাগি ছিল না, পার্টিটা ভাগ করছে। এই ঘরে বর্তমানে পুলিশ থাকে, আর পুলিশের প্রয়োজন আছে কি না জিনিস দেখে বোঝা যাবে। কোনো গল্প বা ছবি আমরা দেখাবো না। বাংলার তারিখ 1168 বঙ্গাব্দে লক্ষ্মণ দাস মাহান্তকে যখন মির্জাফর জমিদান করেন, লক্ষ্মণ দাস বাবাকে মির্জাফর বলছে, বাবাজি তুমি কাশি যাও। বলেন পয়সা কত? সাধু মানুষ দানে চলে। মির্জাফর ওনাকে 16টা চাঁদের কয়েন দিয়েছিলেন, দিয়ে ওনাকে কাশি পাঠিয়েছেন। কাশি থেকে আসার টাইমে কষ্টি পাথরের শিবলিঙ্গ এনে পূজা অর্চা করতেন। মির্জাফরের বাড়িতে 8টা কামান ছিল, 6টা কামান সামনে বিএসএ ক্যাম্প 70,000 ব্যাটালিয়ানকে দান করেছে, 2টো গেটের সামনে আছে। এটা মীর মদন কামানের সিরাজে কামান, কামানগুলো বর্তমানে বিএসএফরা সিল মেরে গেছে। এদিকে আছে চারশো বছর আমার নানা থেকে চাবুক মেরে সারা বিশ্বে ইংরেজরা পিটিয়ে নীলের চাষ করতো। নীলকর নীল দিয়ে কী হয়, নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের ভারত থেকে ফরেনে ব্যবসা করতো। আমরা দেশে বাঁচে, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। বাংলাদেশের রংপুর থেকে সিরাজদৌল্লা নৌকোই করে চাল গমেনে গরিব মাকে দান করতেন। আগে নানারা বলতো বজ্রা আসছে বজ্রা, বড় বড় নৌকোকে বজ্রা বলতো। সেই বজ্রার নৌকো লঙ্গর দেখলেন, তখনকার দিনে জল ঝড় সৃষ্টি হয়নি। দুখানা পিস্তল দেখুন, ইংরেজের পিস্তল, থানার পারমিশন করে রাখা হয়েছে, অরিজিনাল পিস্তল। এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলতো, এখন দেখুন ইলেকট্রিকে চলছে। আপনাদের বাড়িতে আগে লম্ফ ছিল, উপরে কেরাসিন বেঁকিয়ে যেত, লম্ফটার দাম 6 পয়সা। লম্ফটা আছে আগেকার মানুষ 7-8 অবধি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারত। এখন MA পাস BA পাস সেরাকে দরখাস্ত লিখতে পারে না। নানির কপির দাম আছে। সিরাজদৌল্লার পাখা কেরাসিনে ঘুরত, খাপটি ভিতরে কেরাসিনে বাষ্পর মতন ঘুরত। ইংরেজ রড গরিব মানুষকে পিটিয়ে নিলে বদমাস লোকের ছবি। নবাব রাজা বসে গরিব মানুষদেরকে চাল গম দান করতেন, কাউকে বাঁধা চেয়ার না। চারশো বছরে থানা কোর্ট পুলিশ ছিল না। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টাইটেল, মণ্ডল বিচারকের টাইটেল। তারা যখন গ্রামে করব, কার কাছে বিচার লো? লক্ষণ দাস বাবাজির কাছে যাও। লক্ষণ দাস বাবাজি ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে খাইয়ে বাড়ি পাঠাতেন। সিরাজের নানা আলিবুদ্ধি আছে, বদমাস লোকের চাবুক মেরে ভালো হয় না। উনি যেতে ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে পারে। নবাব সমাজ থেকে ওনাকে লাল চন্দনখা 16 টাকা খরচা করে দান করেছেন, তাকেই বলে পুষ্পাখার। যে ঝালট পাখা দেখছেন 2 পয়সা দাম, যে পাখাটাতে তার নাম আলাউদ্দিন শেখ, 1 মাসে 3 টাকা বেতন। 3 টাকা মানে প্রচুর মাইনে। কৃষ্ণের বডিতে রাধা, বডি একটাই, মাথা দুটো, একই অঙ্গে দুটো রূপ। লখনৌতে নাচ করে 1 লক্ষ টাকা পেয়েছেন, গরিব মানুষকে বিতরণ করতেন। ওনার রাজমহল হচ্ছে রাজস্থান কোটার মারে। ওখানে ঢুকতে 200 টাকার টিকিট, নাচ করলে 200 টাকার টিকিট। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, আমি বাড়ি দেখে এসেছি ভালো। এবার দেখুন সিরাজের নানা আলুবুদ্দিকার অস্ত্র, লাঠির ভিতরে অস্ত্রকে গুপ্তি বলে। সিরাজদৌল্লার অস্ত্র, রূপোর কভার 3.5 কেজির ওজন, যেমন অস্ত্র তেমন চেহারা। সিরাজদৌল্লা 7.5 ফুট লম্বা ছিল। এবার বলছি, জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে রাত্রিরে ঘুরিয়েছিলেন। যা মাংস টাংস ছিল শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। হাড়ের মধ্যে যে মাংসটুকুন লেগেছিল লাল পদার্থ, সেটা বস্তায় করে কুড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে খোঁজবাগে নবাচ্চা ঘুষি টিনে কবর হয়। 1002 থেকে নৌকোই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর। বর্তমানে কারো টিকিট লাগবে না, গোল করে দিয়ে এখন কবর। নবাচ্চার রক্ত যখন চারিদিকেই ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাব সিরাজদৌল্লার মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনান্নে হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাজ পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদে কালাজ্বরে মারা যান। ঘোষেটি বেগম জলডুবে মারা যান। জগৎ শেখ, দেবী সিং, লতপত সিং, বাহাদুর ঘোড়া গাইতে পিষে মারা যান।
সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সৈয়দুল্লাহর জীবনকাল। সোনার টাকা, ভিক্টোরিয়া রানীর সোনার টাকা। নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা আপনার বাড়িতে থাকতে পারে। এবার এদিকে সিরাজকে যে মির্জাফর বন্দি করে বাংলাদেশ পালিয়েছিলেন, তালা তো বাজারে বিক্রি হয় না। কাঁকড়া বিষা তালা, চাবি তালা, উঁট তালা, বোমতা, ঘোড়ার চাকু তালা। তালাগুলো মাঝে মাঝে নারকেল দিয়ে দেওয়া হয়, খারাপ হয়নি। আপনাদের কোন পাঞ্জাবিদের মেয়েরা বাইরে গেলে ভুজারি রাখে না, বেগমরা বাইরে গেলে ভুজারি রাখতেন, উপর কভার ইস্পাতের অস্ত্র। এবার দেখুন, আপনার বিদেশে গেলে সরকার ভিসা তৈরি করে না কাগজের, নবাব রাজাদের ভিসা সোনার বুকে লাগাতেন। কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে। এটা হচ্ছে নাইট গার্ডের অস্ত্র, নবাবের অস্ত্র একটাই আছে, সিরাজের মারার অস্ত্র। এই অস্ত্র জগৎসেটা বাইতে অনেক দেবেন, জং ধরা অস্ত্র। এদিকে তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজরা ঠুকে ঠুকে ওষুধ দান করতেন। 71 সালে দাদুরা নানারা লাল রঙের গোলাপি অংশ কবিরাজের কাছ থেকে নিয়ে যেতেন। মহরমের টাইমে সোনার বাতি জ্বালানো হতো, রূপোর উপরে সোনার জল করা। সেখানে প্রথম মহরমের দিন মির্জাফরের বাড়িতে জ্বালিয়েছিল। 400 বছর গরিবদেরকে রান্না করে খাওয়ানো হতো। এখন যেটা খাওয়ানো হয় সেটা মির্জাফরের বাড়িতে রাখা আছে। এই বাসন দিল্লি, কলকাতা, রাজস্থান থেকে নবাবরা হাতির পিঠে উঠে পিঠে করে রেখেছিল। যে নদীতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া আপনি উঠিয়ে নেয়, উঠিয়ে নেয়, কিছু দিন হলে উঠিয়ে নেয় আর ছাড়েন। আপনার আগে বোধহয় ছেড়ে দিত আর ছাড়েন। এদিকে এটা সিরাজের মায়ের এক্কা গাড়ি, ঘোড়ায় টানতেন। চললে চল ভাই, এক্কা গাড়িতে চল। কার গাড়িতে? সিরাজের মায়ের গাড়িতে, আনিমা বেগম। তখন কাগজে সোনার 6টা মুদ্রা দিয়ে তৈরি করা হয়েছিল, দিল্লি থেকে মেরামত করা হয়েছে। গাড়ি চলে বর্তমানে, যুদ্ধ হয়নি। সিরাজের বালো ঝড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল বলে সিরাজকে ধরে এনে রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মির্জাফরের বাড়িতে হত্যা করেছিলেন। 8 কুইন্টাল 80 কেজি সোনার পরত হাত ভরে চলে যাও। সিরাজের আমলে 3টে ধর্ম তৈরি হয়। উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। হাতির উপরে যেটা আছে মাউন্ট, হাতি চালাবার চালক। সোনা আছে 500 গ্রাম, রাজস্থানের সোনা। হাতির মাথা থেকে চূড়া অবধি, বাদবাকের উপর। আগে ছিল কাঠের, এখন টিউব। আষাঢ় মাসে গেটে বাইরে সেন্ট্রাল বাহিনী দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে ডিউটি দেয়। এটি চন্দন কাঠ। আমাদের দেশে কোনো গাড়ি ছিল না, দেশে ছিল ঘোড়া পালকি, গরুর গাড়ি। গাড়ি তো উড়ে আসেনি। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসেন। হাসান আলী নবাব মির্জাফরের বংশের একটা পা ছিল না। তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে এটা গিফট করে। হাসান আলী নবাব মারা গেলে লক্ষণদার সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদের 8 টাকা না, গাড়ি হচ্ছে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চয় না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাঁহতো। স্বাধীনতার পরে ইংরেজরা গিফট করে পাই যান, গিফটের গাড়ি। এবার ভিতরে মন্দির আছে, জগন্নাথের, রামচন্দ্র, রাধাকৃষ্ণ দেবের মন্দির। এখানে আপনার ঝুলুন, রোয়াত, রাস, অঘ্রাণ মাসে রাস, কলকাতার নাচ গান, যাত্রায় বাউল গান টান হয়, কোনো পয়সা লাগে না। এখনও হয়। বড় বড় ঝাড়বাতি মোমবাতিতে সাজানো হতো। মোমবাতির দাম বেশি বলে আমরা ইলেকট্রিকে সাজাই। দরজাটা দেখুন চাঁদের, দেখতে পেয়েছেন? দুপাল্লা আছে। সিংহাসন চাঁদির, চাঁদোয়া চাঁদির। উপরে কলসটা সোনার, দুইদিকে তামা কাল হয়ে গেছে। রাম লক্ষ্মণ সীতা সোনার, রাধাকৃষ্ণ সোনার, জগন্নাথ সোনার। আর উপরে মসজিদ, নিচে মন্দির। ওখান থেকে সোনার রাধাকৃষ্ণকে দোল খেলানো হয়, দড়ি বেঁধে টানে। কৃষ্ণের 108টি শোকে চন্দন কাটেন। একে বলে বৃন্দাবনের ঝুলন বলে। অঘ্রাণ মাসে এখানে রাত সাজানো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রিরে গান বাজনা হয়, তখন পয়সা লাগে না। আপনার 5টা থেকে কাউকে পয়সা দেওয়া হবে না, তখন গান বাজনা আরম্ভ হয়, পয়সা লাগে না। এ তো মন্দির চালাবার জন্য নেওয়া হয়, টিকিট না।
এদিকে 3টে মূর্তি সোনার, আর বাদ বাকি গোপাল যে গঙ্গাজি মূর্তি অষ্টধাতুর মূর্তি। তাই তো বলি মন্দিরে একটা ছোট্ট একটা গেট করবেন না, ভিতরে সবাই মিলে একসঙ্গে লেট, বাইরে হচ্ছে আপনাদের গাড়ি, চলুন আপনার সকল মিলে একসঙ্গে তাড়াতাড়ি শেষ। এরপর আমরা এসে পৌঁছালাম নসিপুর রাজবাড়ি। বর্তমানে যেটি প্রাসাদসম দাঁড়িয়ে আছে, এর প্রতিষ্ঠাতা কিন্তু কীর্তিচাঁদ। যদিও এর আগে অন্য একটি প্রাসাদ ছিল, এটি ছিল কোর্টরুম। তবে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা যদি বলা হয়, তিনি হলেন দেবী সিংহ। সময়ের অভাবে এই রাজবাড়ির পরিদর্শন করা হয়নি, এর গল্প বলবো পরের বারে। গাড়ির চাকা আবার ঘুরেছে আর আমরা এসে পৌঁছালাম বাংলার তথা গোটা দেশের একসময় সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার জগৎ শেঠের বাড়ি। এই বাড়ি থেকেই বাংলার অর্থনীতি একসময় নিয়ন্ত্রিত হতো। নিজস্ব ট্যাক্স সাল পর্যন্ত ছিল এই বাড়িতে। এই প্রাসাদে একসময় রত্ন, স্বর্ণমুদ্রা আর ধনসম্পদের পাহাড় জমা থাকত। এর ভিতরের যে মিউজিয়াম আছে, যেখানে ছবি এবং ভিডিও নিষিদ্ধ, সেখানে অনেক নিদর্শন এখনো লক্ষ্য করা যায়। আচ্ছা, একটা কথা সবার জানা দরকার, জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা উপাধি, এই ফ্যামিলির সঙ্গে জড়িয়ে আছে। ফারুক শিয়ার প্রথম এই উপাধি দেন এই পরিবারের তখনকার হেড মানিক চাঁদকে 1713 সালে। আর সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতার কালি যার উপর লাগে, তার নাম মেহতাব চাঁদ। বাহনের চাকা আবার ঘুরেছে আর আমরা পৌঁছালাম কাঠগোলা বাগানবাড়ি। 1873 সালে ধানপাত সিং দুগ্গার এবং লক্ষ্মীপাত সিং দুগ্গার দুই ভাই মিলে এই বাগানবাড়ি স্থাপন করেন। যদি সৌন্দর্যের কথা বলেন, অপূর্ব। সারাদিন ঘোরার ক্লান্তি এখানে এসে সবুজায়নের মাঝে বিলুপ্ত হবে, এ কথা নিঃশব্দে স্বীকার্য। আপের বাগান বাড়ি। এই বাগান বাড়ি তৈরি হচ্ছে 135 বিঘে জমির ওপর। বাগান বাড়ি তৈরি করান, বাম দিকে একটি ঘোড়াই চড়া মূর্তি দেখতে পাচ্ছেন, ওনার নাম রাই বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গার। উনি 1870 খ্রিস্টাব্দে রাজস্থান জয়পুর থেকে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন। সে সময়ে ইংরেজ পিরিয়ডে 7th নবাব ছিলেন মির্জাফরের ছেলে হাসান আলী মির্জা। নবাব হাসান আলী মির্জার কাছ থেকে 155 বছর আগে 1200 টাকা দিয়ে 135 বিঘে জমি 999 বছরের জন্য লিজ পারপাসে নেন লক্ষ্মীপত সিং দুগ্গার। ফার্স্ট এখানে শো করেন কাঠের বিজনেস, নেক্সট টাইমে 135 বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ। সে সময়ে জায়গাটার নাম দেন কাঠগোলাপের বাগানবাড়ি। প্রেজেন্ট এখানে কাঠের ক নেই, কালো গোলাপের আর পনে এমনি গোলাপ কিছু রয়েছে, নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠগোলাপ থেকে কাঠগোলা বাগান। এই জায়গাটিকে বলা হয় বাউরি। বাউরি অর্থাৎ মেয়েদের স্নানাগার। এগুলো রাজস্থান, দিল্লি, গুজরাট এবং লখনৌতে দেখতে পাওয়া যায়। এর ভেতর লক্ষ্মীপত সিং দুগ্গার চালাকি করে একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খোদাই করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার। জগৎ শেঠের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট। লক্ষ্মীপত সিং দুগ্গর রাজস্থান থেকে হীরাপান্না মণিমুক্ত নিয়ে আসতেন ব্রিটিশ সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এই গুপ্ত সুড়ঙ্গ পথের সাহায্যে শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎ শেঠের বাড়ি গিয়ে জগৎ শেঠকে হ্যান্ডওভার করে আসতেন। ভাগীরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয়, সে বন্যায় জগৎ শেঠের অরিজিনাল বাড়ি পুরোটা ভাগীরথী নদীতে লিপ্ত হয়ে যায়। সুড়ঙ্গ পথ ডাইরেক্ট ভাগীরথী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগীরথী নদীর জলে পরিণত হয়ে যায়। এখন গুপ্ত সুড়ঙ্গ পথে মেন গেটে রয়েছে তালা, তালা যাবে না খোলা। গুপ্ত সুড়ঙ্গ পথ দেখা হলে আপনাদের ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা।
সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সে সময়ে নামকরা একজন অয়েল পেন্টার। এনার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস অয়েল পেন্টার ইতালিয়ান ম্যান মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো হাতে আঁকা দুটো অয়েল পেন্টিং হাজারদুয়ারি নবাব প্যালেসের ভিতর রয়েছে, যার প্রেজেন্ট ভ্যালুয়েশন ইন্ডিয়ান মানি 3,50,00,000 টাকা। সে সময়ে মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ইতালিতে বেশ কিছু ভ্যালুর অয়েল পেন্টিং করিয়ে নিয়ে অবশেষ মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের 5টা আঙুল কেটে নিয়েছিলেন ইতালির রাজা। মাইকেল অ্যাঞ্জেলো ইতালিতে যে অয়েল পেন্টিংগুলো করে ফেলেছিলেন অন্য কোনো জায়গায় যেন আবার অয়েল পেন্টিংগুলো না করতে পারে। সামনে ডান দিকের এই ছোট্ট ঘরটি আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ছোট্ট একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা পুরোটি ধ্বংস হয়ে গেছিল। 2017 1 জানুয়ারি থেকে প্রেজেন্ট মালিক সঞ্জয় সিং দুগার এই চিড়িয়াখানা পুনরায় ওপেন করেছেন। এর ভেতর রয়েছে বহু দেশের বহু প্রজাতি পাখি, অ্যাকুয়ারিয়ামে কালার মাছ, ছোট ছোট কচ্ছপ, খরগোশ, পাট, সমস্ত কিছু দেখে ফেরবার সময় এই টিকিটের মাধ্যমে আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। পাখি, মাছ, খরগোশ যা রয়েছে দেখবেন, পাখিগুলোর ভালো করে ছবি ভিডিও করে নেবেন। আমাদের সামনের এই বিল্ডিংটিকে বলা হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এই প্যালেস মিউজিয়াম আপনারা নিজেদের বাড়িতে বসে অনেকগুলো বাংলা সিনেমা সিরিয়ালের মাধ্যমে দেখতে পারেন। যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুর্গা মাই কি জয়, যিশু সেনগুপ্তর বাংলা সিনেমায় এক যে ছিল রাজা, এই বাড়িটাকে বাংলাদেশের ভাওয়াল রাজার বাড়ি দেখানো হয়েছে। একেন বাবুর 3rd প্লট। এবারে সিরিয়াল হচ্ছে বেহুলা। বেহুলা সিরিয়ালে চাঁদ সদাগরের বাড়ি। প্রফুল্ল সিরিয়ালে বজস্বরের বাড়ি। খনার বচন, মহাপীঠ তারাপীঠ, আমি সিরাজের বেগম। এখন রিসেন্ট একটা সিরিয়াল দেখাচ্ছে রানী ভবানী। সব শুটিংগুলো এখানে। প্রতিটি সিনেমা সিরিয়ালে বিল্ডিংটিকে দেখানো হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এবারে আমরা প্যালেস মিউজিয়ামে ইনসাইডটা প্রবেশ করব। ইনসাইডে কোনো ক্যামেরা ভিডিও করা যাবে না। এই পুকুরে মালিকপক্ষ ফ্যামিলি মেম্বারে সে সময় কেউ কখনো স্নান করলে 4 কর্নারে 4 জন প্রহরী ইউজ করা হতো। এই পুকুরে মালিকপক্ষরা সে সময়ে বেশ কিছু বড় বড় রুই কাতলা মাছ পুষতেন। এক একটা মাছের ওয়েট 20-25-30 কিলো অবধি। যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে মাছকে খাওয়াতেন, ওটাই মালিকদের এনজয়। এরা মাছ পুষতেন, মাছ খাওয়াতেন। মাছ যতদিন জীবিত থাকবে পুকুরে থাকবে, মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে। এরা জৈন, নিজেরা আমিষ খান না, কারো আমিষ খেতে দেন না। এই বাগানবাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ। প্রেজেন্টে রুই কাতলা মাছগুলো এখানে নেই। এখন লাল লাল গোল্ড ফিশগুলো দেখতে পাচ্ছেন। এই মাছগুলো মালিকপক্ষরাই ছাড়েন, মারেন না, মারতে দেন না। মাছ নিয়ে এখন অবধি কোনো বিজনেস করেন না। সিস্টেম একই, মাছ যতদিন জীবিত থাকবে পুকুরে থাকবে, মারা গেলে তুলে নিয়ে বাগানবাড়ি যে কোনো জায়গায় মাটি খুঁড়ে পুঁতে দেবে। এই মাছগুলোকে বলা হয় জাপানি কই ফিশ। ডান দিকে ইয়েলো কালারের লম্বা ঘরটি পুরোটি ছিল সে সময়ে মালিকদের রান্নাঘর। এটিকে বছর 6 আগে পুরোটা মেনটেন্স করে পুরো রুমগুলো এসি রুম করে রাখা রয়েছে। প্রেজেন্ট মালিক সঞ্জয় সিং দুগরে ফ্যামিলি কিংবা ওনাদের পার্সোনাল গেস্টরা আসলে এখন এখানেই থাকেন। আপনাদের সকলকে যে আমি পুকুরটি দেখিয়ে নিয়ে আসলাম, এই ধরনের বিগ সাইজ মাছগুলো ওই পুকুরে পোষা রইত। মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুঁড়ে মাছের সমাধি দেওয়া রয়েছে, ওপরে মূর্তিগুলো তৈরি করে রাখা হয়েছে সে সময়ে নিদর্শন। এই গণেশটি একটু ভালো করে ছবি নিয়ে নিন। এই গণেশ মূর্তি আমাদের বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড কোনো জায়গায় দেখতে পাবেন না। এই গণেশের পেটের ওপর পৈতার পরিবর্তে সাপ রয়েছে। আমরা নিজেদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি, বিশেষ করে সুরটা বাম দিকে থাকে। এই গণেশের সুর ডান দিকে রয়েছে। এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয়। এই গণেশ মূর্তি একমাত্র রাজস্থানে দেখতে পাওয়া যায়। আমরা নিজেদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি
সিদ্ধিদাতা গণেশাই নম বলা হয়। এটিকে নাগেশ্বর গণেশ। ডান দিকের স্টেজটি এখানে লেখা রয়েছে ব্যান স্ট্যান্ড। জৈনদের অকেশন ডেগুলোয় ডে ব্যান বাজত। প্রতিদিন মর্নিংয়ে জৈন পরিবারের ছেলে মেয়েদের এই জায়গাটিতে নাচ গান শেখানো হতো। নাইটে এই জায়গাটিতে বাইজি নাচ হতো। বাগানবাড়ি মালিকরা লখনৌ থেকে দুজন নামকরা বাইজি নিয়ে আসিতেন। একজনের নাম হীরাবাই। হীরাবাইয়ের সে সময়ে একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল ৫,০০০ স্বর্ণ মুদ্রা। হীরাবাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো। হীরাবাইয়ের হাইট হচ্ছে ৬ ফিট ২ ইঞ্চি। হীরাবাই অরিজিনালি অ্যাংলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান লেডি এত হাইট হবে না। হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই। বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিরিয়ডে রাজা নবাবদের ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন। ওদের সুরাপান করিয়ে বাইজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে এনজয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে মালিকপক্ষরা জগৎ সেটের সঙ্গে প্যাক্ট হয়ে নিজেদের বিজনেস খুব ইতিহাসে চালিয়ে গেছে। পিজেন দেখুন, সে সময় রাজাও নেই, নবাবও নেই। হীরাবাই, মতিবাই, ফৌজিবাই বাইজি আর কেউ নেই। 1965-এ সমস্ত দর্শনীয় জিনিসগুলো পিজেন মালিকপক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুর এলগিন রোড। ফলে জায়গাটা ওপেন। সে সময়ে বলা হতো নাচমহল, প্রেজেন্টে বলা হয় ফাঁকা মহল। সামনে বাম দিকে এই বাড়িটি প্রেজেন্ট মালিক এখন যারা জীবিত রয়েছেন ওনাদের গুরুদেব আসলে গুরুদেবের থাকবার বাড়ি। জৈনরা ওদের গুরুদেবকে দাদাজি বলেন। সামনে প্লেটে লেখা রয়েছে দাদা বাড়ি। জৈনদের দুটো সম্প্রদায়, দিগম্বর শ্বেতাম্বর। এরা হচ্ছেন শ্বেতাম্বর জৈন। এদের গুরুদেবরা আসেন সাদা বস্ত্র পরে। যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আসেন পুরোটাই উলঙ্গ, যাদের ন্যাংটো সাধু বলা হয়। দুপাশে দুটো মূর্তি রয়েছে, হোয়াইটটি শ্বেত ভৈরব, সামনে ব্ল্যাক কালারটি কাল ভৈরব। আমাদের মাথার উপর একটি গাছ রয়েছে, বাগানবাড়ির সবচেয়ে বয়স্ক গাছ এটি। এটা শ্বেত চাপা ফুলের গাছ। ওপরে কিছু ফুল ফুটে রয়েছে, তার একটা ছোট্ট সেন্ট পাচ্ছেন। এই গাছটির বয়স ১৫০ বছরও বেশি। গাছটির নাম শ্বেত চাপা। গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা। এর ভেতর আমার মতো ৫ জন লোক প্রবেশ করে রইতে পারিবে। গাছের আসল কাণ্ডটা নেই, অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে। এর ভেতর জল প্রবেশ করে মূল কাঠগুলো পচে শেষ হয়ে গেছে। 3টে পাট হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল। একটি পাট বছর 20 আগে পড়ে গেছে, তবুও জীবিত রয়েছে। এই একটি শ্বেত চাপায় গাছের ফুলগুলো হোয়াইট, পাশে ছোট গাছগুলো স্বর্ণ চাপায় গাছের ফুলগুলো গোল্ডেন কালার। আমাদের সামনে হোয়াইট কালার, এটি জৈন টেম্পল। এই জৈন টেম্পলটিকে বলা হয় কাঠগোলা বাগান আদিনাথ টেম্পল। জৈনদের টোটালি 24 জন তীর্থঙ্কর। জৈনদের ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছেন আদিনাথ দেব। 23 নাম্বার তীর্থঙ্কর পরেশনাথ। 24 নাম্বার তীর্থঙ্কর মহাবীরের মূর্তি মন্দির ইনসাইডে রয়েছে। মন্দির ইনসাইডটা প্রবেশ করে দেখতে হলে আপনাদের প্রত্যেকে গেটের বাইরে এখানে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে। মন্দির ইনসাইডটা কোনো ক্যামেরা ইউজ করা যাবে না। মন্দির আউটসাইডে মন্দির অল গার্ডেন, যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারবেন। মন্দির দেখা হয়ে গেলে একটু এই পথ দিয়ে যাবেন, সামনে একটি পুকুর রয়েছে। এখানে এখনও কিছু বড় বড় রুই কাতলা মাছ রয়েছে। যাওয়ার সময় চিড়িয়াখানা প্রবেশ করে পাখি, মাছ, খরগোশ যা রয়েছে দেখে নেবেন। পাখিগুলোর ভালো করে ভিডিও ছবি করে নেবেন। আপাতত কাঠগোলা গার্ডেন গাইডেন্স অল কমপ্লিট।
আমাদের শেষ গন্তব্য ছিল মতিঝিল পার্ক। মতিঝিল পার্ক এখন যেখানে অবস্থিত তার শেষ প্রান্তে ছিল ঘসিটি বেগমের প্রাসাদ মতিঝিল প্যালেস, যা বর্তমানে বিলুপ্ত হয়েছে। আমরা যখন মতিঝিল পার্কে পৌঁছাই তখন প্রায় সন্ধে 8টা বাজে, তাই কার্যতই ঘুরে দেখা বা ভিডিও করা কিছুই হয়নি। এর গল্পও পরের বারের জন্য তোলা থাকলো। আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের 2টি পর্বের প্রথম পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই পাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে। আপনাদের দিন শুভ হোক।